আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, অতিথি হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা, সাবেক সেনা কর্মকর্তা, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। জেনারেল সাখাওয়াত হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনার কাছে আমি ১ম এই একটু প্রশ্ন করতে চাই পার্সোনাল জায়গা থেকে। আমি এর মধ্যে আপনার বেশ কয়েকটা ইন্টারভিউ দেখেছি। আপনি কথা বলছেন বিভিন্ন জায়গায়। আপনাকে কেমন একটু হতাশ মনে হচ্ছে। আমি যদি ভুল না হয়ে থাকি, কারণটা জানতে পারি? না, হতাশ না। হয়তো আপনি ভাবছেন যে আমি টায়ার্ড। হতাশ না। কারণ আচ্ছা। ১.৫ বছর আমি যেরকমভাবে কাজ করেছি, হুম, হুম, আমি শুক্র, শনি কোনো ছুটির দিন বাদ রাখিনি। কারণ আমি জানতাম যে আমার হাতে যে সমস্ত কাজ আছে যদি আমি নিজে না দেখি, নিজে পার্সু করি নাকি, নিজে যদি হুম, না হুম। যাই, তাহলে অনেক সময় কাজ হয় না মাঠে। সেজন্য আমি বলছি যে হয়তো আপনি আমাকে একটা মানে টায়ার্ড দেখছেন। আপনাকে হার্ড লেবার দিতে হয়েছে ১.৫ বছর। সেটি হয়তো তাই হবে। কিন্তু আপনার যে পার্সোনালিটি, আপনাকে মানুষ যেভাবে জানে, যেভাবে চেনে, আ এবং আপনি তো পাবলিক ফিগার অনেক আগে থেকেই মানে সরকারি কর্মক্ষেত্রের বাইরেও। আ সেই পার্সোনালিটি জায়গা থেকে এই ১.৫ বছরে সরকারের সার্বিক কর্মকান্ডের সাথে আপনার চিন্তাধারার সাথে, আপনার দর্শনের সাথে মিলছে না, এমন কোথাও কি শকড হয়েছেন? আ দেখুন, আমি আবার এই একই জিনিস বলে এখন আমিও টায়ার্ড, হ্যাঁ? প্রত্যেক সরকারের যে ক্যাবিনেট থাকে, ক্যাবিনেটে যে সমস্ত মন্ত্রণালয় থাকে, তার মন্ত্রণালয়ের কিন্তু র‍্যাংকিং আছে। কিছু মন্ত্রণালয়কে ধরা হয় খুবই ইম্পোর্টেন্ট। যেমন ধরুন ফাইন্যান্স, স্বরাষ্ট্র, ল, আ আ এগুলি তো খুব ইম্পোর্টেন্ট মিনিস্ট্রি। তারপরে ধরুন এলজিআরডি, তারপরে ধরুন সংস্থাপন, হুম, হুম। এগুলো ইম্পোর্টেন্ট মিনিস্ট্রি। মোস্ট ডিসিশনস আর কামিং ফ্রম দেয়ার, ওখান থেকে আসে। বাকি আমি যেটা বললাম, বাকি মন্ত্রণালয় কিন্তু সার্ভিস মিনিস্ট্রি। আপনি বলতে পারেন হ্যাঁ, এডুকেশন মিনিস্ট্রি, ইয়েস অফ কোর্স। প্ল্যানিং মিনিস্ট্রি। এই কতগুলো মন্ত্রণালয় আছে যেগুলো কোর মিনিস্ট্রি বলি আমি, হুম, হুম। যদি বলি আমি তো কোর মিনিস্ট্রি। এই কোর মিনিস্ট্রি গুলোতেই মেক্সিমাম আ প্ল্যানিং এবং পলিসি মেকিং। এবং প্রতি সরকারে একটা ছোটখাটো একটা কনসালটেটিভ বডি থাকে যেটাকে আপনি যেকোনো কিছু বলতে পারেন। আ পকেট ক্যাবিনেট বলতে পারেন, কিচেন ক্যাবিনেট বলতে পারেন। সেখানে সবার ইনক্লুশন হয় না সবার। তো কাজেই আ অনেক বিষয় আছে যেটা আমরা প্ল্যানিং লেভেলে জানি না, জানতাম না। অথবা আপনার ডিসকাশন লেভেলে আমরা জানতাম না। সিদ্ধান্তগুলো যখন হয়ে আসতো তখন আমরা জানতাম, এখানে একটা সিদ্ধান্ত এই ধরনের হয়েছে। সেখানে আলোচনা, সমালোচনা, আ থ্রেড বেয়ার করা সেটা হয়। কিন্তু ওই প্ল্যানিংটা বা ডিসিশনটা যখন তৈরি হয়, সেই পর্যায়ে কিন্তু আমরা অনেকেই জড়িত ছিলাম না বা থাকি নাই। এইগুলো কথা সেখানে। কাজেই হঠাৎ করে যদি একটা কিছু আসে, তখন ওটা নিয়ে আমরা পরবর্তী পর্যায়ে জানতে পারি যে টেবিলে আসছে এটা আলোচনা করতে হবে। তো আলোচনার না কিন্তু পর্যায়েই থাকে। খুবই গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তগুলো, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সেগুলো তো সাধারণত উপদেষ্টা পরিষদ বা মন্ত্রী পরিষদে যৌথ আলোচনার ভিত্তিতেই নেওয়া হয়ে থাকে। যার যে মন্ত্রণালয় সেখানে তার প্রায়োরিটি থাকে এটা ঠিক আছে। কিন্তু কিছু বিষয় তো অবশ্যই আ পরিষদে আলোচনার ক্ষেত্রে মানে আলোচনা সমালোচনা সবকিছু মিলিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। তো এমন কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনি থাকতেন না বা পলিসি মেকিং এর জায়গায় আপনি থাকতেন না। আপনাকে তো আমি বললাম যে এর আগে যে মানুষ যেভাবে আপনাকে চেনে আপনার যে ইম্পোর্টেন্স মানে এজ এ পারসন আপনার জায়গা থেকে, সেই জায়গা থেকেও তো আমাদের ধারণা ছিল আপনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনার কোন সে থাকার কথা ছিল অথবা আমরা ধরে নিয়েছি যে হয়তো আপনি গুরুত্বপূর্ণ ধরে সিদ্ধান্তগুলোর নিয়েছেন মধ্যে কিন্তু ক্যাবিনেট তো এভাবে ফাংশন করে না। কোন সময়ই হুম, ক্যাবিনেট এভাবে ফাংশন করে নাই। বর্তমান কিভাবে ফাংশন করবে আমি জানি না। ওটা দেখলে আমরা বুঝতে পারব। অতীতে কোন ফাংশন এভাবে ফাংশন করেনি। এখানে আর কিছু তো ধরুন আমাদের ফেইলিউর ও ছিল। এতে কোন সন্দেহ নাই। ফেইলিউর এর পর্যায়ে যদি আমি বলি এই যে ২ টো পত্রিকায় আগুন লাগানো হলো। এখানে আমি বলব না যে অমুক মন্ত্রণালয়ের ফেইলিউর, হুম, কালেক্টিভলি আমাদের ফেইলিউর। কিন্তু মন্ত্রণালয় বলতে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এটার দায়িত্ব ছিল। তারপরে আপনার ৩২ নম্বরের বাড়ি ভাঙা। হুম, এগুলো তো ফেইলিউর। এগুলোর জন্য তো আমি বলতে পারব না যে আমি দায়ী না। মন্ত্রী সবাই যখন ছিলাম তখন কালেক্টিভ দায়িত্ব তো আসে। কিন্তু পার্টিকুলারলি যে যারা দায়ী ছিল তারা
কি ধরনের অ্যাকশন নিয়েছে আমি বলতে পারবো না। আমি সেই জায়গা থেকে যদি আমি প্রশ্ন করি, জি, আমি সেই দুটো জায়গা থেকে যদি আমি ঘটনাতেই প্রশ্ন করি, দুটো ঘটনাতেই আমি বাইরে ছিলাম, মানে একদম প্রত্যন্ত অঞ্চলে ছিলাম। আচ্ছা, সেই জায়গা থেকে আমার প্রশ্ন যে বঙ্গবন্ধু ৩২ নম্বরে যখন ভাঙা হলো, ঘুরিয়ে দেওয়া হলো কিংবা ডেইলি স্টার বা প্রথম আলো তে যখন আগুন ধরিয়ে দেওয়া হলো, ভাঙচুর করা হলো, মব ভায়োলেন্স সারা বছর চলেছে। এসব বিষয়ে আম সরকারের উচ্চ পর্যায় থেকে কোন ধরনের কোন বা এটাকে আমরা কি বলতে পারি যে কোন গুরুত্ব দেওয়া হয়নি কিংবা না, 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 এটা ঠিক না। গুরুত্ব দেওয়া হয়নি ঠিক না। গুরুত্ব যথেষ্ট দেওয়া হয়েছিল। হুম, গুরুত্ব যথেষ্ট দেওয়া হয়েছিল। কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে, যেটা আমি উপলব্ধি করি যে ১ম দিকে যখন এটা শুরু হয়েছিল, তখন এটাকে আটকানো যায়নি। তখন যদি আটকানো যেত, তাহলে হয়তো পরে এত সমস্যা হতো না। এবং এটা অফ কোর্স এটা এই গভর্নমেন্টের, বা আমি স্বীকার করছি যে এটাই হয়তো ফেইলিউর। এবং মব ভায়োলেন্স করতে পারেনি। এবং মব ভায়োলেন্স আপনি দেখেন এখনো কিন্তু কন্টিনিউ করছে। করছে না তা না। মব ভায়োলেন্স মানে কি? আপনি একজনকে উ ধরে নামিয়ে দেবেন, উঠিয়ে দেবেন, ইত্যাদি করবেন। কাউকে যেতে দেবেন না। এগুলি তো ইচ্ছা হলো আপনি কর্ডন করে একটা থেকে আগুন লাগিয়ে দিলেন। একটা বাড়িতে আগুন লাগিয়ে দিলেন। এগুলি তো। একটা কথা আপনি ভুলে যাবেন না, আপনি অনেক পুরনো সাংবাদিক। আপনি নিজেও সাফার করেছেন। আর আমি তো ১৫ বছর থেকে আপনাদের সাথে কত কথা বলেছি। জি, ইলেকশন নিয়ে কথা বলেছি, সবগুলো ইলেকশন নিয়ে কথা বলেছি। তারপরে রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ার যে সাইন, সেগুলো নিয়ে কথা বলেছি। ১৫ বছর আমি যা বলেছি তৎকালীন সরকার কানে হয়তো যায়নি। আ বরং আপনি যেরকম বললেন যে আপনি তখন হ্যারাস হয়েছেন, আমি মানসিকভাবে হ্যারাস হয়েছি। অত্যন্ত হ্যারাস হয়েছি মানসিকভাবে। কিন্তু আমি নেইনি বলে আপনি হয়তো সেটা বুঝতে, প্রত্যেকটি প্রায় আমি আ কেউ আমাকে টেলিফোন করতো না, আমি বুঝতে পারতাম। যখনই টেলিভিশনে যেতাম তখন বলল যে এইটুক বলবেন, ওইটুকু। তারপরে মাঝে, মাঝে দেখছেন ঝগড়া লেগে যেত প্রায়। তো তখন আবার বলতে যে না পাওয়া। এখন ব্যাপার হলো কি, একটা গভর্নমেন্ট হচ্ছে, আপনাকে এই গভর্নমেন্টের কথা আপনাকে চিন্তা করতে হবে। এই গভর্নমেন্টটা কখন আসছে? যখন একটা, ওটাও একটা মব আপরাইজিং, তাই তো? হুম, হুম, মানে এটা কালেক্টিভ আপরাইজিং হয়েছে তাদের দ্বারা। স্টুডেন্টস মেক্সিমাম, এবং তাদের সমসাময়িক বা সমবয়সী কিছু ওয়ার্কার এবং অন্যান্য সাধারণ মানুষ জড়ো হয়েছে। এটা কি কোনো নেতার আন্ডারে হয়েছিল? কোন নেতৃত্বের আন্ডারে হয়েছিল? কোন পলিটিক্যাল পার্টির গাইডেন্স এ ছিল? অ্যাপিয়ারেন্টলি না। এখন কেউ যদি ক্লেম করে যে আমরা পিছনে ছিলাম, পিছন থেকে আমরা, সেগুলো এখন বলতেই পারে। কিন্তু অ্যাপিয়ারেন্টলি না। ছাত্ররা মারা গিয়েছে পুলিশের গুলিতে। যারা পুলিশের সামনে গিয়েছে, মারা গিয়েছে, আবার গেছে, আবার গেছে। একটা পর্যায়ে এসে এটা কোলাপস করল। কারণ একটা পর্যায়ে এসে এটা কোলাপস করতেই হবে। এবং সেইখানে আ ৪-৫ তারিখে ক্রিটিক্যাল ছিল যখন রিটায়ার্ড আর্মি অফিসাররা আ আহ্বান জানালো আ আর্মিকে যে not to fire, not to take action. এই অবস্থাতে আপনি চিন্তা করেন যে কোন লিডারলেস একটা আ আপরাইজিং হয়েছে। এবং ৫ থেকে ৮ কোন সরকারের নামে কিছুই ছিল না। কিছুই ছিল না। আপনার যারা ১৫ বছর ছিল তারা এদিক ওদিক পালিয়ে গেছে, দৌড়ে গেছে, ইত্যাদি হয়ে গেছে। কেউ ফেস করেনি, এভরিবডি হাস রান অ্যাওয়ে। তার মানে the government itself collapsed and ran away. এখানে chaotic অবস্থা তো হওয়ারই কথা। এটা কি ব্যর্থতা নাকি গভর্নমেন্টের একটি অংশের সরাসরি উস্কানি ছিল? আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, প্রধান উপদেষ্টা প্রেস সচিব মবকে কখনোই মব বলে স্বীকার করতে চাননি। সেটাকে প্রেসার গ্রুপ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছেন। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, সাবেক উপদেষ্টা, তিনিও মাঝে, মাঝে এ ধরনের আ সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন যে ১৮ বছর বা ১৭ বছরের আ ক্ষোভ, ক্ষোভের বহিঃপ্রকাশ এগুলা। যখন ৩২ নম্বর ভাঙা হলো তখন উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ছাত্র উপদেষ্টা সজীব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি ফেসবুকে আ স্ট্যাটাস দিলেন যে, "আজ উল্লাস হবে।" তো এইগুলো কি এক ধরনের সাপোর্ট না? মব মব ভায়োলেন্স এর প্রতি এক ধরনের উস্কানি না? এগুলোর উত্তর আমার কাছে না চেয়ে বরং আপনি যারা এগুলো বলেছে তাদের কাছে চাইবেন। না, তারা উস্কানি, তারা যদি মনে করে এটা উস্কানি, উস্কানি কি না,
কাজে এই আপনি আমাকে এই জটিলতার মধ্যে না ঢুকে না, বিষয় হচ্ছে আপনাকে আমরা সবাই অন্যভাবে জানি। আপনি সাবেক উপদেষ্টা হিসেবে নন। সাবেক উপদেষ্টা হিসেবে নন। দেশের একজন সিনিয়র সিটিজেন হিসেবে কি মনে করেন? আপনি এটা এখন পাবলিক এটা ফিগার। শোনেন, আপনি যে বয়ান দিচ্ছেন যদি তা হয়ে থাকে, সত্যি কথা বলতে কি আমি জানি না হাউ কুড আই ইগনোর অফ দিস, অর আমি বেশিরভাগই সময় মাঠে থাকতাম, আমি ঠিক জানি না। এগুলো যদি হয়ে থাকে তাহলে ডেফিনিটলি দিস ইজ নট কারেক্ট থিং যদি কেউ বলে থাকে এটা। যে প্রেস সচিব কি বলল না বলল ওটা বাদ দেন। যদি কোনো উপদেষ্টা বলে থাকে, উপদেষ্টা পর্যায়ে, তাহলে বলাটা ঠিক হয়নি। না বলে যদি চুপচাপও থাকতো যে কিছু অ্যাকশন হচ্ছে বা আর স্বয়ংক্রিয়ভাবে যাদের অ্যাকশন নেওয়ার কথা তারা যদি অ্যাকশনে যেত, তারপরে বোঝা যেত যে উস্কানিটা কে দিচ্ছে, কে দিচ্ছে না। উস্কানিটা তো বাইরে থেকে হয়েছে। তো ভিতর থেকে হয়েছে তেমনটা না। বাইরে থেকে হয়েছে। এপার থেকে হয়েছে, ওপার থেকে হয়েছে, বিভিন্ন জায়গা থেকে হয়েছে। তো এখন এই বাকিরা এগুলোকে কেন উস্কানি দিল, কেন বলল, তারা কি চিন্তা একবারও করেনি যে এটা একটা কালচার হয়ে যাবে? ও সেই কালচারের ভোগান্তি পরে করতে হবে। অন্যরা ভুগবে। এবং মুক্তিযুদ্ধ ইস্যুতে যা কিছু ঘটেছে, আপনার ফিলিংটা কি আমরা একটু জানতে পারি? মুক্তিযুদ্ধের মুক অসংখ্য স্মৃতিচিহ্ন ধুলার সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হয়েছে। যেদিন প্রধান উপদেষ্টা গণভবন পরিদর্শনে গেলেন, গণভবন মানে আজকে যেটি জুলাই স্মৃতি জাদুঘর করা হচ্ছে, এ মানে আ পদত্যাগের কদিন আগে, ২-৪ দিন আগেই। সেদিনও বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের মুরাল ভাঙা হচ্ছিল খুব মহা উৎসব মানে কি বলা যায়? উৎসব সহকারে। তো আ আপনার ফিলিংটা কি কাজ করে? সারা বছর তো আমরা দেখেছি এবং ২৪ কে ৭১ এর উপরে স্থান আমার দেওয়ার একটি আমি চেষ্টা। একটা কথা বলি, মুক্তিযুদ্ধ না হলে এদেশ হতো না। এদেশ না হলে আমি এখানে বসতাম না। আপনি ওখানে বসতেন না। এতগুলো হুম, টেলিভিশন হতো না। কাজেই মুক্তিযুদ্ধকে ডিনাই করার কোন প্রচেষ্টাকে কোনভাবেই সমর্থন করা যায় না। মুক্তিযুদ্ধ না হলে এই জুলাই অভ্যুত্থানও হতো না, হতে পারত না। সেটা চিন্তা করেন। কাজেই হুম, মুক্তিযুদ্ধটা ছিল আমাদের, কারণ আমাদের জেনারেশন, অত হুম, ইয়াঙ্গার জেনারেশন এর ওই অনুভূতি নাও থাকতে পারে, নাও থাকতে পারে। আমাদের জেনারেশন মুক্তিযুদ্ধের সাথে এই ১৭ বছরের বা যে টাইরানি, এটার কোনো সম্পর্ক নেই। মুক্তিযুদ্ধের সাথে কনফ্লিক্ট এ না, যেটা জুলাই রেভলিউশন আমরা বলি। হুম, হুম। কাজে মুক্তিযুদ্ধ নিয়ে যে আপনার এ ধরনের যা কিছু হয়েছে বা কারোর চিন্তাধারা থাকলে সেটা ডেফিনিটলি নট অ্যাকসেপ্টেবল। আমার কাছে তো নয়ই। কারণ আমি যেই হই না কেন, আমি মনে করি আমার স্বাধীন দেশ হয়েছে বলেই আমি এখানে আছি এবং আমার স্বাধীন দেশ ছিল বলেই আমি এই স্বাধীন দেশের রক্ষার জন্য ছিলাম। স্বাধীন দেশ হয়েছে বলেই আমরা আজকে আমরা আমাদেরটা নির্ধারিত করতে পারছি আমরা হাউ টু রান। আমাদের এখানে মারামারি হোক, কাটাকাটি হোক, যা কিছুই হোক। উই ডিসাইড। উই মানে বাংলাদেশী ডিসাইড। কাজেই মুক্তিযুদ্ধের সাথে এটার কোনো তুলনাও যেমন হয় না, মুক্তিযুদ্ধর সাথে কেউ যদি তুলনা করে তাহলে আমি মনে করব যে সে সঠিক কাজ করছে না। এই ১.৫ বছরে তো নানান কাহিনী ঘটেছে। পাঠ্যপুস্তকে নানান ধরনের পরিবর্তন আনা হয়েছে, বিকৃত করা হয়েছে। নানান ধরনের অভিযোগ উঠেছে এই ১.৫ বছরে এবং আ বা সাবেক প্রধান উপদেষ্টা যে রিসেট বাটনে প্রেস করতে চেয়েছিলেন সেটি নিয়েও নানান ধরনের সমালোচনা হচ্ছে। আমি সে প্রসঙ্গ বাদ দিলাম। কিন্তু দৃশ্যমান যা কিছু হয়েছে, মুক্তিযুদ্ধের জাদুঘরগুলো আ আ ধুলার সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। সেটি কুষ্টিয়ার মেহেরপুরে হোক কিংবা আমাদের ঢাকার রাজধানীতে হোক। এগুলো নিয়ে কন্ডেমেবল। কি আপনি সরি? এগুলো কন্ডেমেবল। এগুলো কন্ডেমেবল। যখন হয় তখন তো প্রশাসন ছিল না, প্রশাসন তো ছিল না। প্রশাসনকে কেউ যে মানা করেছে কিনা তা আমি জানি না। কুষ্টিয়াতে যে থাকে সেখানে তো প্রশাসন ছিল। সেখানে পুলিশ ছিল, সেখানে র‍্যাব ছিল, সেখানে হুম, হুম। ডিসি ছিল, সেখানে এসপি ছিল। সমস্ত কিছু তো ওখানে আ ইমিডিয়েটলি কাদের করার কথা? এখান থেকে বলবে যে আপনি এখন এটা করেন, আপনি ওটা করেন, আপনি ওটা করেন, করবেন না। তো কিন্তু আই কিন্তু ডোন্ট নো। পরবর্তীতে ব্যবস্থাও নেওয়া হয়নি। কারো কাছে কৈফিয়তও চাওয়া হয়নি। এটার আমরা সে এটা ধরনের কোন শোনেন, প্রেস আপনি রিলিজও পাইনি। আমাকে এম মিস্টার পান্না, আমাকে কাঠগড়ায় দাঁড়া করবেন না। কারণ আমি আমি দাঁড় করাতে চাই। আমি দাঁড় না, করাতে চাই। আপনার যে পার্সোনালিটি আপনি আপনি সেই আমাকে জায়গা থেকে আমি কাঠগড়াতে দাঁড় করবেন না। আমাকে যারা চিনে গত ১৫ বছর না আরো বেশি, তারা আমাকে জানে। কাজেই আপনি আমাকে না আমি সেইজন্যই তো এতটা দাবি নিয়ে প্রশ্নগুলো করছি। অন্য কাউকে হ্যাঁ, তো প্রশ্ন আমি করার সুযোগ আমি পাচ্ছি না আমার বা আমি করছি না। আমার অনুভূতিটা আপনাকে বললাম।
জি। আমি আপনার অনুভূতিটা বললাম। এবং এগুলো যখন যেখানেই হয়েছে I did not support it. No way, হ্যাঁ? এটা এখনো আমি সাপোর্ট করব না। এখনো। এই যে চেঞ্জটা হলো, এই চেঞ্জটা কি রেগুলার চেঞ্জ ছিল? যে না ভাই আপনারা আসেন, আপনাদেরকে দিয়ে গেলাম। আমরা চলে যাচ্ছি। আপনারা অ্যা সামলান। আপনারা কিছু সংস্কারের কথা বলেন, আপনারা কিছু করেন। হয়েছিল? ভায়োলেন্স মাধ্যমে একটা চেঞ্জ হয়েছে। বোথ সাইড। আপনি যদি মনে করেন যে এক সাইড ভায়োলেন্স শুধুমাত্র যারা ইয়াং জেনারেশন তারা ভায়োলেন্স করেছে। জি। তারা তো ভায়োলেন্স করেছে কিন্তু ভায়োলেন্স এর পথে নেমেছে। কিন্তু কাউন্টার ভায়োলেন্স হয়নি। তো আপনি যখন কাউন্টার ভায়োলেন্স করছেন তারপর আপনার ভিতরে একটা খেদ, একটা রাগ, সিস্টেমের উপর একটা রাগ হয়নি? যেগুলো নিয়ে যেগুলো বলে ভায়োলেন্স টা করেছেন গত ১৭ বছর। মুক্তিযুদ্ধ আপনি ভাগ করলেন। অমুকে এই, তমুকে এই, তমুকে এই। কেন করবেন? এখন কিন্তু ৫০ সেই বছর জিনিসটাই হয়ে তো গেছে। পরবর্তীতে আমরা দেখলাম যে তাই হচ্ছে। ১৭ বছর যেমন দ্বিখণ্ডিত করা হয়েছে, ১.৫ বছরেও আমরা দেখলাম সেই খণ্ডনটা আরো চরম আকারে হয়েছে। একটি পক্ষ ইয়েস, থাকবে, আরেকটি পক্ষ থাকবে না। অফ কোর্স। আমি তো আপনাকে সে কথাই বলছি। আপনি একটা বিভক্তি দিয়েছেন। সেই বিভক্তিটা আরো চরম আকারে হয়েছে। এখন এই ১.৫ বছরে সেই হয়তো সেই বিভক্তিটা জোড়া লাগানো যায়নি। যে কোনো কারণেই কিন্তু হোক। আরো প্রকাট হয়েছে আরো। প্রকট হয়ে প্রকট হয়েছে। আমি আশা করব এখন সেই প্রকটতাটা কমবে। আশা করব। এবং সাইন অ্যান্ড সিম্পটমস দেখছি জি। রিকনসিলিয়েশন। কাজেই আ আমি আপনাকে যে কথাগুলো বলছি আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলছি। আমি বিশ্বের সমস্ত জায়গায় যেগুলো পড়েছি সে সমস্ত জায়গা থেকে বলেছি। খুনাখুনি, রক্তারক্তি এখনো বন্ধ হয়নি মিডল ইস্টে। আমরা তো নিজেকে বলি we are very civilized. Are we civilized? একজন লোককে ১০ জনে মারে এটা civilization? পিটিয়ে হত্যা করা এটা আমি civilization? একটু সংক্ষেপে জানতে চাই আপনার সেই বহুল আ মানে আলোচিত বক্তব্যটি ১.৫ বছর ধরে আলোচনা হয়ে আসছে। এখনো তার রহস্যের কিনারায় আমরা পৌঁছাতে পারি না। এই স্নাইপার রাইফেল দিয়ে কেন পুলিশ সদস্যরা আহত হবে? কেন আনসার সদস্যরা আহত হবে? আমি যদি ধরে নিই যে ওই সময় ছাত্রলীগের ছেলেদের হাতে বা যুবলীগের কর্মীদের হাতে এই রাইফেল ছিল। তারা তো নিশ্চয় আ আ পুলিশ আমি সদস্যদের শোনেন টার্গেট করবে না। এইটা জটিল একটা প্রশ্ন। এজন্য আমি বলেছিলাম যে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকলে চেষ্টা করতাম এটা একটা ইনকোয়ারি করার জন্য। এখন আমি বলতে পারি অমুককে দায়ী, অমুকে দেই, অমুককে দেখলাম। হ্যাঁ, স্টিল হেলমেট পরা ৩ জনকে দেখলাম, লুঙ্গি পরা ২ জনকে দেখলাম। দ্যাটস নট এনাফ। এটা একটা সার্বিক আমি এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টাকে কয়েকবার বলেছি যে, "হ্যাভ অ্যান ইনকোয়ারি ডান।" হয়তো উনি এটাকে হয় গুরুত্ব দিয়েছেন বা দেন নাই। অথবা ডান ইস ডান মনে করছেন। আ এখনো তো মানে এটা তো একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত। রাষ্ট্রের নিরাপত্তার জন্য। রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুম, এটা একটা হওয়া উচিত যে কিভাবে কোথার থেকে কে কিভাবে সাপ্লাই দিল। হ্যাঁ? সিভিল ড্রেসে পড়া, তারা কেন অ গুলি করলো? এমনকি তারা আমিও দেখেছি, আপনিও দেখেছেন। ওনার মুখ থেকে শুনে লাভ নেই তো। আমি তো আমি তো এই কিছু YouTube, টেলিভিশন এগুলো দেখেছি। নিজের চোখেও ২-১ টা হুম, ধরা হুম, হুম। পড়েছে। যে সবসময় ছিল পুলিশের সাথে। এটা তো ডিক্লেয়ার্ড। এই মিস্টার কাদের কি বলেছিলেন? পুলিশের দরকার নাই। ছাত্রলীগই যথেষ্ট। বলেননি? উনি তো বলেছেন। নিশ্চয়ই অবশ্যই বলছি। আমি আমি উনি কি একটু বলেননি? প্রশ্ন রেখে এগুলা করি, আওয়ামী লীগ তো দায় এড়াতে পারে না এগুলোর। কিন্তু যেই পুলিশ সদস্যরা আহত হলেন, আনসার সদস্যরা আহত হলেন, তাদেরকে তো আর ছাত্রলীগ, যুবলীগ টার্গেট করবে না। এটা তো আমি জানি তাহলে না। এটা তো টার্গেটটা শোনেন, এটা আপনি গূঢ় তত্ত্বের মধ্যে যাচ্ছে। এটা আমি হুম, আবার বলছি। তাহলে ইনকোয়ারি করেন। এই বর্তমান গভর্নমেন্টও ইনকোয়ারি করতে পারে। হোয়াই নট? হুম, ভবিষ্যতে ভবিষ্যৎ পুলিশকে কিভাবে প্রধানমন্ত্রী বলেছেন যে পুলিশ যাতে কোনোভাবেই মানে দলীয়ভাবে ব্যবহৃত না হয়। তাহলে পুলিশকে উনি বলেছেন খুবই ভালো কথা। আমরা আশাবাদী যে তেমনই হবে। কিন্তু এইগুলি তো ইনভেস্টিগেশন এর দরকার আছে। কেন ইনভেস্টিগেশন দরকার আছে? আপনি এখন কাউকে নিয়ে লটকায় দেবেন দ্যাট ইস নট দ্য এইম। এইম হচ্ছে যে এগুলো হয়েছে, কেন হলো, কিভাবে হলো, ভবিষ্যতে হবে কিনা?
ভবিষ্যতে হবে কিনা সেটাকে আপনি ভবিষ্যতে যদি আটকাতে চান একটা ইনকোয়ারি হওয়া উচিত না। আপনি কি বলেন? আমি আমি সেই জায়গা থেকে আরেকটা ছোট্ট কোয়েশ্চেন করি যে দায়মুক্তি দেয়া হলো আইনের মাধ্যমে। ৫ আগস্টের পরেও তো অনেক ধরনের হত্যাকাণ্ড ঘটেছে। এই ধরনের সব দায়মুক্তি দেয়া কি ঠিক ছিল? আপনার ওপিনিয়নটা কি? আপনার ব্যক্তিগত মতামত? হত্যা দায়মুক্তি দেওয়া হয়েছে কোনটা? ৫ আগস্টের আগে পরে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সে হত্যাকাণ্ডগুলো থেকে যে ৫ দায়মুক্তি আগস্টের শোনেন ৫ আগস্ট থেকে ৮ আগস্ট হুম, কোন সরকার ছিল না, পুলিশ ছিল না। অনেকের বাড়িতে আগুন লাগানো হয়েছে। অনেকে অনেকে হত্যা হয়েছে, জেল ভাঙা হয়েছে। এগুলো হয়েছে ৫ থেকে হুম, হুম, ৮ হুম। পর্যন্ত। তো এটার অ্যাকাউন্টেবিলিটি তো আপনাকে নিশ্চয়ই করতে হবে। এটার দায় কে নিবে? এটার দায় কে নিবে কে? তাহলে এটার দায় নিতে হ্যাঁ, হলে যখন নিতে সরকার হবে এগুলো ৮ তারিখে আপনারা যখন শপথ নিলেন, তারপরে ১৫ আগস্ট পর্যন্ত জাতিসংঘের হিসেবে ১৪০০ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। গভর্নমেন্টের স্বাস্থ্য মন্ত্রণালয় ডিক্লেয়ার করলো, প্রজ্ঞাপন জারি করলো যে আপনি কি ৮৩২ জন আমাকে ৫ এখন আগস্ট পর্যন্ত। আমাকে এই সরকারের সবকিছুর জন্য জবাব দিতে ডেকে না, না এনেছেন? জবাব দিই না, জবাব দিই না। আপনার আপনার জায়গা থেকে আপনার অভিমতগুলো জানতে আ চাইছি। এর আপনি বাইরে অন্য কিছু না। শোনেন, আপনি যদি এগুলো জবাব চান তাহলে স্পেসিফিক লোকজনের কাছে জবাব চাইবেন। নট উইথ নিঃসন্দেহে, মি। নিঃসন্দেহে অবশ্যই। কিন্তু তারা তো আপনার মতন এরকম লিবারাল নন। সহজে ধরা না, দেন না এইসব প্রশ্নের আমি ক্ষেত্রে। আমি লিবারাল বলে যে আপনি আমাকে সারাক্ষণ সবকিছুর জন্য জবাবদিহি করতে বলবেন? I am not I have not যেহেতু আপনি সরকারের প্রতিনিধি ছিলেন। এইজন্য প্রশ্নগুলো করা আমাদের কৌতূহলের জায়গা। ঠিক আছে। আমার শেষ কোয়েশ্চেন খুব আ ছোটভাবে আমি চাচ্ছি। আমি আমি আপনাকে যতটুকু আমি জানি, জি, যতটুকু আমি উপলব্ধি করি, যতটুকু আমি বিশ্বাস করি সেটুকু বলেছি। তার বাইরে ঠিক আছে। অন্যদের বিষয়ে আমি জবাবদিহি করতে পারব না। আনলেস আদারওয়াইজ আপনি এখন আমাকে মানে আদালতে উঠালেও বলতে পারব না। তখন আদালত জিজ্ঞেস করবে, "আপনি আপনি জানেন? আপনি দেখেছেন? আপনি শুনেছেন?" না। হ্যাঁ, হ্যাঁ। আদালতেও বলবেন না। বাকিদের নিশ্চয়ই বলবে, না, বাকিদের আপনারা অ্যাপ্রোচ করেন। দিস গভর্নমেন্ট যে যে সরকারটা ছিল জি। তার তার অল্টারনেটিভ কি ছিল আপনি আমাকে বলেন। হোয়াট ওয়াস দ্যা অল্টারনেটিভ? অল্টারনেটিভ হয়তো তো ছিল না। কিন্তু কাজ করার অনেক অল্টারনেটিভ ছিল। কাজ করানোর কথা শোনেন, একটা সরকার থাকলে এই ধরনের সরকার যার আমি যদি বলি গ্রাউন্ড সাপোর্ট ছিল না। ইটস নট আ পলিটিক্যাল গভর্নমেন্ট। পলিটিক্যাল গভর্নমেন্টে তো গ্রাউন্ড সাপোর্ট জি। থাকে। সেই ধরনের কোন সাপোর্ট তার সাপোর্ট কি? পুলিশ, তার সাপোর্ট অ্যাডমিনিস্ট্রেশন। এই তো? ১.৫ বছর তো তাই ছিল। জি। আমি তো আমরা পুলিশের শেষ করব। জেনারেল সাখাওয়াত হোসেন আপনাকে অনেক, অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। নিশ্চয়ই আবারও কথা হবে। নিশ্চয়ই আপনাকে আমরা আদালতের কাঠগড়ায় তোলার চেষ্টা করব। দাবি থেকে করেন। আপনি আমাকে সব প্রশ্নের উত্তর তো আমি দিতে পারব না। না, ঠিক আছে, ঠিক আছে। এটা অধিকার থেকে বলছি। আর কিছু না। ভালো থাকবেন আপনি। দর্শক আপনারাও ভালো থাকবেন। আল্লাহ